নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় স্বাগত। আজ মঙ্গলবার 1 জুলাই 2025। আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ডেটা আর মার্কেট ট্রেন্ডস নিয়ে কথা বলবো। ঠিক তাই, আমরা দেখব গ্লোবাল মার্কেট কি ইঙ্গিত দিচ্ছে, ভারতের অর্থনীতির হালচাল কেমন, আর আরবিআই এর সাম্প্রতিক রিপোর্ট কি বলছে। চেষ্টা করব সহজভাবে মূল বিষয়গুলো তুলে ধরার। চলুন তাহলে শুরু করা যাক। গ্লোবাল ফ্রন্টে যদি দেখি, ইউএস মার্কেট বেশ চাঙা লাগছে। শোনা যাচ্ছে কানাডা, ইন্ডিয়া, চায়না, ইউকে এদের সঙ্গে নতুন ট্রেড ডিলস আসতে পারে। হ্যাঁ, এই খবরটা ভাসছে। এটা অবশ্যই একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করছে বাজারে। ঠিক। আর ভারতের দিক থেকে কি খবর? ভারতের জন্য দুটো বিষয় বেশ গুরুত্বপূর্ণ। এক, ক্রুড অয়েল প্রাইস। হ্যাঁ, ক্রুড অয়েল ওটা বেশ কমে $67 কাছাকাছি ঘোরাফেরা করছে। আর দুই, ডলার কিছুটা দুর্বল হয়েছে। আচ্ছা, এই দুটোই কিন্তু ভারতের ইম্পোর্ট বিল কমাতে সাহায্য করবে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সিএডি নিয়ন্ত্রণে থাকবে। হ্যাঁ, ক্যাড নিয়ন্ত্রণে রাখতে এটা সহায়ক হবে, বিশেষ করে যদি গোল্ড ইম্পোর্টস বাদ দিয়ে দেখি আর কি। তাহলে কি রুপি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে? হয়তো 80-র কাছাকাছি। সম্ভাবনা অবশ্যই আছে। তবে আরবিআই হয়তো এক্সপোর্ট সেক্টরকে একটু সাপোর্ট করার জন্য ইন্টারভেনশন করতে পারে। হ্যাঁ, রুপিকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে ধরে রাখতে চাইবে হয়তো। আর একটা ছোট আপডেট হলো, ইউএস রেমিটেন্স ট্যাক্স কমে 1% হয়েছে। ওহ, আচ্ছা। হ্যাঁ, যদিও সেটা শুধু ক্যাশ বা মানি অর্ডারের ক্ষেত্রে, ব্যাংক ট্রান্সফারের উপর নয়। বুঝলাম। বিশ্ববাজারের এই ছবির পর চলুন দেখি ভারতের নিজের অবস্থাটা কি রকম। ফিস্ক্যাল ডেফিসিট নিয়ে একটা বেশ ভালো খবর আছে, তাই না? একদম। মে মাসের শেষে ফিস্ক্যাল ডেফিসিট সরকারের পুরো বছরের টার্গেটের মাত্র 0.8% ছিল। মাত্র 0.8%? এটা তো বেশ কম। হ্যাঁ, এর একটা বড় কারণ অবশ্যই আরবিআই থেকে পাওয়া ওই বড় ডিভিডেন্ডটা, প্রায় 2.69 লাখ ক্রোড়। ঠিক ঠিক। এর ফলে সরকারের খরচের ক্ষমতা খানিকটা বেড়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা কেপেক্স দেখুন, গত বছরের তুলনায় 54% বেড়েছে। বাহ, 54%! যদিও এই কেপেক্স বৃদ্ধির ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে গত বছর ইলেকশন থাকার কারণে বেসটা কম ছিল। হ্যাঁ, বেস এফেক্ট অবশ্যই আছে। গত বছর এই সময়ে ব্যয় কম হয়েছিল। তবে ট্যাক্স রেভিনিউ যে 10% বেড়েছে, সেটাও তো ভালো দিক। অবশ্যই। কিন্তু সব ভালো খবরের মাঝে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা আইআইপি বৃদ্ধিটা একটু হতাশাজনক, তাই না? ঠিক। মে মাসের আইআইপি বৃদ্ধি মাত্র 1.2%। এটা সেপ্টেম্বর 2024-এর পর সবচেয়ে কম। মাত্র 1.2%? হ্যাঁ, এর প্রধান কারণ মনে হচ্ছে এই বর্ষাটা একটু তাড়াতাড়ি আসায় ইলেকট্রিসিটি জেনারেশন কমে গেছে। ও আচ্ছা, তার দাঁড়াচ্ছে কনজাম্পশন সেক্টর কনজিউমার ডিউরেবলস বা নন ডিউরেবলস এগুলো এখনো চাপের মধ্যে আছে। হ্যাঁ, কনজাম্পশন এখনও দুর্বল, যদিও ক্যাপিটাল গুড সেক্টর ভালো করছে, প্রায় 14% বৃদ্ধি, আর ইনফ্রাস্ট্রাকচারও 6% মতো বেড়েছে। বেশ একটা মিক্সড ছবি তৈরি হচ্ছে অর্থনীতিতে। ঠিক। এইখানে আরবিআই এর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট বা এফএসআর এর গুরুত্বটা বোঝা যায়। হ্যাঁ, এফএসআর রিপোর্টে কি বলা হয়েছে? আরবিআই বলছে, দেখুন, একদিকে জিওপলিটিক্যাল রিস্ক বাড়ছে, ইউএস ট্যারিফস বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলছে, কিন্তু ভারতের অর্থনীতি তার স্ট্রং ডোমেস্টিক ফান্ডামেন্টালসের জোরে গ্লোবাল গ্রোথ ড্রাইভার হিসেবে উঠে আসছে। আচ্ছা, আর ব্যাংকিং সেক্টর এনপিএ নিয়ে কি বলছে? ব্যাংকিং সেক্টরের স্বাস্থ্য বেশ ভালো। গ্রস এনপিএ মোট অনাদায়ী ঋণ এখন মাত্র 2.3%। বাহ, এটা তো বেশ ভালো। হ্যাঁ, যদিও আরবিআই অনুমান করছে যে মার্চ 2027 নাগাদ এটা সামান্য বেড়ে 2.5% হতে পারে, কিন্তু এখনও বেশ নিয়ন্ত্রণে। ঠিক। এবার কয়েকটা নির্দিষ্ট স্টকের দিকে নজর ফেরানো যাক। যেমন ধরুন সোনা কমস্টার। হ্যাঁ, সোনা কমস্টার, ওরা তো রেয়ার আর্থ ম্যাগনেটসের বড় ইম্পোর্টার। হ্যাঁ, তো চাইনার যে রপ্তানি সংক্রান্ত বিধিনিষেধ আর ইউএস মার্কেটের ওপর ওদের প্রায় 40% নির্ভরতা, এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ। অবশ্যই, তাই ওরা এখন ডোমেস্টিক প্রোডাকশন বাড়ানোর দিকে ঝুঁকছে। এটা একটা স্ট্র্যাটেজিক শিফট। অন্যদিকে আদানি গ্রিন একটা মাইলস্টোন ছুঁয়েছে, তাই না? হ্যাঁ, আদানি গ্রিন
15 GW রিনিউয়েবল ক্যাপাসিটি স্থাপন করে ফেলেছে ভারতের প্রথম কোম্পানি হিসাবে। 15 GW, বিশাল ব্যাপার। ওদের লক্ষ্য তো 2030-এর মধ্যে 50 GW। এটা ভারতের রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা বড় প্রমাণ। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই ধরনের সেক্টরাল গ্রোথ ট্র্যাক করে। অবশ্যই। আর অ্যাপোলো হসপিটালস, ওদের নিয়েও তো একটা খবর ছিল। হ্যাঁ, অ্যাপোলো হসপিটালস তাদের ফার্মেসি আর ডিজিটাল হেলথ বিজনেসটাকে আলাদা করার কথা ভাবছে। ডিমার্জার। তাতে কি সুবিধা হবে? মূল হসপিটাল বিজনেসে আরও বেশি মনোযোগ দেওয়া যাবে। ফার্মেসি বিজনেসটা যদিও দ্রুত বাড়ছিল, এর মার্জিনটা তুলনামূলকভাবে কম ছিল। আচ্ছা, মানে কোর বিজনেস ফোকাস আর ভ্যালু আনলকিং এর চেষ্টা। ইন্টারেস্টিং। ঠিক, এই ধরনের কর্পোরেট রিস্ট্রাকচারিং অনেক সময় লং টার্ম ভ্যালু তৈরি করতে সাহায্য করে। এবার আরবিআই এফএসআর রিপোর্টের দুটো গুরুত্বপূর্ণ চার্টের দিকে ফেরা যাক। এগুলো ভারতের আর্থিক অবস্থা বুঝতে খুব জরুরি। হ্যাঁ, বলুন। প্রথমটা গভর্নমেন্ট ডেট অ্যাজ পার্সেন্ট অফ জিডিপি। এটা নাকি বেশ অবাক করার মতো। একদম, কারণ 2019 থেকে ভারতের ডেট মানে ঋণ জিডিপির অনুপাতে খুব বেশি বাড়েনি। এখন জিডিপির প্রায় 80%-এর কাছাকাছি। মানে কোভিড সত্ত্বেও? হ্যাঁ, কোভিড সত্ত্বেও বৃদ্ধিটা মাত্র 5% মতো। যেখানে ধরুন ইউএসের ডেট এই সময়ে 15% বেড়ে জিডিপির প্রায় 120% হয়ে গেছে। তার মানে ডেট ম্যানেজমেন্টটা ভারত তুলনামূলকভাবে ভালো করেছে। সেটাই বলা যায়। কিন্তু দ্বিতীয় চার্টটা মানে ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাজ পার্সেন্ট অফ গভর্নমেন্ট রেভিনিউ, এটাই আসল চিন্তার বিষয়। ইন্টারেস্ট পেমেন্ট। এখানেই ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। সরকারের মোট যা রেভিনিউ আসছে তার প্রায় 25% চলে যাচ্ছে শুধু আগের নেওয়া ঋণের সুদ মেটাতে। 25%? হ্যাঁ, এটা তো সাংঘাতিক বেশি। খুবই বেশি। তুলনা করলে ইউএসের ক্ষেত্রে এটা 12%, ফ্রান্সের তো 5%-এরও কম। এর কারণ কি? ইন্টারেস্ট রেট বেশি? হ্যাঁ, তার সাথে হায়ার ইনফ্লেশন আর সরকারের ট্যাক্স কালেকশন এফিসিয়েন্সি এখনও তুলনামূলকভাবে কম। দেখুন, সরকারের রেভিনিউ জিডিপির মাত্র 20%, যেখানে উন্নত দেশগুলোতে এটা অনেক বেশি। ইউএসএ 32%, ফ্রান্সে প্রায় 55%। উই লার্ন ইনভেস্টিং মনে করে এই দিকটায় নজর দেওয়াটা খুব খুব জরুরি। তাহলে সারসংক্ষেপ এটাই দাঁড়াচ্ছে যে ডেট লেভেল নিয়ন্ত্রণে থাকলেও এই বিপুল ইন্টারেস্ট কস্ট দেশের আর্থিক অগ্রগতির পথে একটা বড় বাধা। ঠিক। এটা কমাতে হলে একদিকে ট্যাক্স বেস বাড়াতে হবে, ট্যাক্স কালেকশন আরও এফিশিয়েন্ট করতে হবে, আর অন্যদিকে ইনফ্লেশনকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। একদম ঠিক। আজকের আলোচনা শেষে তাই একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। হ্যাঁ, অবশ্যই। এমন কি স্ট্রাকচারাল বা কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব যা সাধারণ মানুষের উপর করের বোঝা না বাড়িয়েও সরকারের ট্যাক্স কালেকশন বাড়াতে পারে এবং একই সাথে এই বিরাট ইন্টারেস্ট বার্ডেন কমাতে সাহায্য করে? এটা নিয়ে নিশ্চয়ই ভাবার অবকাশ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি উই লার্ন ইনভেস্টিংয়ের এই বিশ্লেষণ আপনাদের বাজারের গতি প্রকৃতি বুঝতে সাহায্য করেছে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা।